দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস টুডেতে। শুরুতেই জানাবো শিরোনাম। জ্বালানি তেলের দাম বাড়ায় হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ, মিলছে না আয় ব্যয়ের হিসাব। যে যায় 10 টাকা গাড়ি ভাড়া দেয় গেছে, এই জায়গায় এখন 20 টাকা গাড়ি ভাড়া, এটাই আমাদের সমস্যা না। 1 কেজি সবজি যদি 80 টাকা হয়, তো সাধারণ মানুষ কি খায় বাঁচবে? আমরা বাজারে সদাই কিনে খেতে পারতেছি না, আপনারা উন্নয়ন নিয়ে ব্যস্ত আছেন। সহজেই ফিরতে পারছেন না ছুটিতে থাকা অনেক মালয়েশিয়া প্রবাসী, অবৈধ কর্মীদের বৈধ করতে ব্যস্ত মালিকপক্ষ। চাদর শিল্পে দুর্দিন, সিন্ডিকেট করে সুতার দাম বাড়ানোর অভিযোগ, বাড়তি দামের কারণে আসছেন না পাইকাররা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নতুন করে চাপে স্বল্প আয়ের মানুষ, বাড়তি ব্যয় সমন্বয় করতে যেন হিমশিম অবস্থা। করোনা মহামারীর ধাক্কা সামলে ওঠার এই সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নতুন করে বাড়বে গরিব মানুষের সংখ্যা, লম্বা হবে দরিদ্রদের তালিকা। পরিকল্পনা মন্ত্রীও মনে করেন সমন্বয় করে চলা ছাড়া কোনো উপায় নেই। তানভীর মোর্শেদের ক্যামেরায় রিমন রহমানের রিপোর্ট। আমি 3 মাস হয়েছে আবার কিন্তু বাড়ি যাওয়ার সাহস পাইতেছি না, শুধু গাড়ি ভাড়া বাড়ছে, তারপর আমার কাছে সেই ইনকামটা এখন নাই। সব মিলিয়ে আমার একটা কেমন যেন হিমশিম হচ্ছে, আমার বাড়ি যেতে পারতেছি না। এই শহরে রিক্সা চালিয়ে পরিবারের 6 সদস্যের খাবার জোগাড় করেন মাইদুল ইসলাম। করোনার কারণে এমনিতেই কমেছে আয়, তার উপর জ্বালানি তেলের দাম বাড়ায় চোখে মুখে অন্ধকার অবস্থা। যেখানে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারতেছে না, আপনার সেখানে উন্নয়ন দেখাচ্ছেন, সেটা তো আমরা উন্নয়ন দেখতেছি না, অশান্তি দেখতেছি। আমরা বাজারে সদাই কিনে খেতে পারতেছি না, আপনারা উন্নয়ন নিয়ে ব্যস্ত আছেন। হঠাৎ করে এক লাফে 2 ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বেড়েছে 15 টাকা। এতে সংকটাপন্ন অবস্থায় চলে গেছে নিম্নবিত্ত শ্রেণীর বহু মানুষ। যে যায় 10 টাকা গাড়ি ভাড়া দেয় গেছে, এই জায়গায় এখন 20 টাকা গাড়ি ভাড়া, এটাই আমাদের সমস্যা না। এটি তো সরকারের আঙ্গ বেতনটা বাড়া দেয় না, আমাদের যা তাই। দিন দিন তো আমাদের ছেলে মেয়ে বাড়তেছে, খরচাও বাড়তেছে, ঠিক আছে, কিন্তু আমাদের তো আয় উন্নতি বাড়ে না। বেড়েছে সব ধরনের পণ্য এবং সেবা ব্যয়। করোনার এই সংকটের মধ্যে দিন এনে দিন খাওয়া মানুষদের সামনে আতঙ্কের নাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি। গাড়ি ঘোড়াতে দেশ বিদেশে গেলে এখন ভাড়া দাম বাড়াইছে, কয় 300 টাকা, 350 টাকা, 400 টাকা, কজালে যাবেন না যাও। 2 মাস ধরে আটকে রয়েছি, বহুটা এলাকা থেকে বাড়ি যেতে, গাড়ি ভাড়া বাড়ছে, কতদিন গাড়ি বন্ধ রয়েছে, আমরা কি করতাম বাড়ি? 1 কেজি সবজি যদি 80 টাকা হয়, তো সাধারণ মানুষ কি খায় বাঁচবে? জ্বালানি তেলের দাম বাড়ায় উলটপালট হয়েছে সব দিক। বেড়েছে বাস, ট্রাক, নৌপথের যাত্রা ব্যয়, পাশাপাশি বেড়েছে কৃষি ও বিদ্যুতের উৎপাদন ব্যয়। আর ব্যয় বৃদ্ধির শিকার সাধারণ মানুষ। এতে নতুন করে জীবন ধারণে চাপ তৈরি হবে। করোনায় বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যা, বলা হচ্ছে এই ধাক্কাতেও দরিদ্র হবে বহু মানুষ। আয় এবং ব্যয়ের যে সঙ্গতিটা, এটা কঠিনতর হচ্ছে, এবং আমরা এই সময়কালটা বেছে নেওয়াটা কতটুকু সুবিবেচনা প্রসূত, সেটা একটা বড় বিষয় রয়ে গেছে। পরিকল্পনা মন্ত্রীও মনে করেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি এই সময়ে স্বস্তির বার্তা দেবে না, ভোগ ব্যয়ে লাগাম টানতে হবে। দাম বাড়বে, আপনি আমি গৃহস্থ হিসাবে বা পরিবার প্রধান হিসাবে আমাদের বাজেটে চাপ পড়বে। সরকার যে সকল বিষয়াদি বাস্তবায়ন করছেন কল্যাণমূলক, সেখানে চাপ পড়বে। আমরা যে মাত্রায় পুনর্বাসন বা পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্যে এসেছিলাম, অন্যান্য অনেক দেশের তুলনায় অনেক ভালো এসছে, এটা স্বীকৃত সত্য। নিম্নবিত্ত মানুষদের জন্য সহায়তা প্রয়োজন, একই সঙ্গে ভর্তুকি দামে ভোগ্যপণ্য পৌঁছে দেবার দাবিও উঠেছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা এই বিষয়ে আরো আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদেশা। ডক্টর বিদেশা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে এক ধরনের ব্যয় আসলে সবার বেড়েছে, নিম্নবিত্ত বলি, মধ্যবিত্ত বলি, সবাই এক ধরনের চাপের ভেতরে আছে। এই চাপ আসলে তারা কিভাবে সামাল দেবে? কারণ করোনা পরিস্থিতির কারণে কিন্তু অনেকেরই আয় থমকে আছে, কিংবা আগের জায়গাতে আছে, অথবা কমে গিয়েছে। কি করবে সাধারণ মানুষ?
আসলে আপনি যে একটু আগে যে প্রতিবেদনটা আমরা দেখলাম সেটার সাথে কিন্তু একটা জিনিস বলা যায় যে কিছু কিছু ক্ষেত্রে সার্বিকভাবে যে জ্বালানি তেলের কারণে যে অন্যান্য বিষয়ের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম বাড়ছে কিছুটা যৌক্তিকতা আছে, আবার কিছুটা একেবারে অযৌক্তিক ভাবেও কিন্তু দাম বাড়ছে। সুতরাং সার্বিকভাবে সাধারণ মানুষ কি করবে চেয়ে বড় কথা আমার মনে হয় এখন আসলে আমি যেটা বিনীতভাবে বলতে চাই সেটা হচ্ছে যে সরকারকে হয়তো একটু চিন্তা করা যেতে পারে যে এক্ষেত্রে আর কোনো পরিমার্জনা সম্ভব কিনা। কারণ একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এখন আপনি যে কথাটি বললেন যে করোনার কারণে মানুষের কিন্তু হাতে টাকা কম, এখন এই পর্যায়ে কিন্তু এমনিতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির আগেই কিন্তু জিনিসপত্রের দামের একটা ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছিলাম। এরপরে যখন নতুন করে জ্বালানি তেলের মূল্যটা বৃদ্ধি পেল তার ফলে এক তো হচ্ছে যে পণ্য পরিবহনের জন্য খরচ বেড়ে যাওয়ার কারণে অনেক সময় আমি বলবো যে কিছুটা অযৌক্তিক ভাবে দেখা যাচ্ছে যে অনেক জিনিসের দাম বেড়ে যাচ্ছে, অর্থাৎ ব্যবসায়ীরা হয়তো এই সুযোগটাও অনেক ক্ষেত্রে নিচ্ছে। আবার আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সার্বিকভাবে যাতায়াতের ব্যয় বেড়ে যাচ্ছে, কৃষক যারা রয়েছেন তাদের উপরে কিন্তু একটা বড় ধরনের চাপ পড়ছে, কারণ সেচ ব্যয়ের কিন্তু একটা বড় অংশ কিন্তু ডিজেল থেকে আসছে। তো এই সমস্ত কিছু যদি আমি চিন্তা করি সবার শেষে কিন্তু সমস্যাটা কিন্তু চাপটা কিন্তু পড়ছে সাধারণ মানুষের উপর। সেক্ষেত্রে যেমন আমি যদি দেখি যে আমাদের পাশের দেশ ভারতে কিন্তু যে পলিসিটা নেওয়া হয়েছে, ভারতে কিন্তু বিভিন্ন শুল্ক কাটছাটের মাধ্যমে সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ এই যে জ্বালানি তেলের যে চাপটা সেই চাপটা সরকার নিয়ে নিচ্ছে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার মাধ্যমে। এই ধরনের পরিকল্পনা আমার মনে হয় করাটা এই মুহূর্তে খুবই জরুরি এবং চিন্তা করা যেতে পারে, এবং যে পরিকল্পনা করা হয়েছিল বা যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সেটাকে পরিমার্জনা করা যেতে পারে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে। আর এটা হচ্ছে সার্বিক উপায়। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে যে এমনিতেই যেটা করা যেতে পারে সেটা হচ্ছে করোনার সময় থেকেই যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন রেশন পদ্ধতি বা ওএমএস এর মাধ্যমে চাল এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণের পদ্ধতি, সেগুলোর ক্ষেত্রে আমরা জানি বোধহয় 450 মতো ট্রাক কাজ করে। এই ট্রাকগুলোকে যদি বাড়ানো হয় এবং খুব জরুরি ভিত্তিতে এই ট্রাকগুলো বাড়িয়ে যতটা ট্রাকগুলোর সংখ্যা বাড়িয়ে যতটা সুসমন্বিত ভাবে সম্ভব এবং যতটা কম মূল্যে সম্ভব, সাবসিডাইজ মূল্যে সম্ভব সাধারণ মানুষকে এই পণ্য বিতরণ করা বা সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা। তবে এর পাশাপাশি সার্বিকভাবে তো যে বিষয়টা থাকে যেটা আমি একটু আগে বললাম যে অযৌক্তিক ভাবে অনেক সময় দাম বাড়ছে, কারণ ডিজেলের মূল্য বাড়ার কারণে কিন্তু সবজির দাম 1 টাকা হয়তো বাড়তে পারে, আমি একটা কথার কথা বলছি, কিন্তু 5 টাকা বাড়ার কিন্তু কোনো যৌক্তিকতা নেই, কিন্তু অনেক ক্ষেত্রে তাই হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে বাজার মনিটরিং এর কথা আমরা বারবারই বলে আসছি, কিন্তু সেটা আসলে দেখছি যদি আমরা মাঠ পর্যায়ে দেখি তাহলে কিন্তু সেটার খুব একটা সুফল আমরা পাচ্ছি। একটি বিষয় ডক্টর বিদ্যাশা, সেটা হচ্ছে যে এই আপনি বাজারে ইন্টারফেয়ার করার কথা বলছেন, অনেক সময় সরকারের তরফ থেকে বলা হয় যে এক ধরনের প্রতিযোগিতামূলক পরিবেশ রয়েছে দেশে, ব্যবসা করার ক্ষেত্রে সরকার খুব একটা ইন্টারভিন করতে চায় না। তাহলে কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া উচিত? কারণ কর্মসংস্থানও বাড়াতে হবে। সরকার আসলে কি ধরনের কৌশল নিলে এই মুহূর্তে এই যে মূল্যস্ফীতি ভিত্তিক যে সমস্যাগুলো হচ্ছে এগুলো সমস্যার সমাধান করা সম্ভব? আচ্ছা, প্রথমে একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে আপনি যখন প্রতিযোগিতার কথা বললেন, হ্যাঁ আমরা অবশ্যই মুক্তবাজার অর্থনীতি হচ্ছে সার্বিকভাবে আমাদের বাজার কাঠামোর মধ্যে আমরা রয়েছি, কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের কিন্তু প্রতিযোগিতা কমিশন বলে একটা কমিশন রয়েছে। এই কমিশনটা থেকে কিন্তু আমরা খুব বেশি হস্তক্ষেপ দেখি না, কিন্তু এই কমিশনের কাজটা কি? সঠিক প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখা। যদি সঠিক প্রতিযোগিতার পরিবেশকে কেউ ব্যাহত করবার চেষ্টা করে তখন কিন্তু তাকে শাস্তির আওতায় আনতে হবে, এবং সেটা কিন্তু সার্বিকভাবে বাজার ব্যবস্থা সাথে কোনোভাবেই সাংঘর্ষিক না। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ যে কেউ অসৎ উপায়ে প্রতিযোগিতার পরিবেশ ব্যাহত করার চেষ্টা করছে কিনা। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মুক্তবাজার অর্থনীতির কথা বলে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে বিভিন্ন পণ্যের বাজার কিন্তু ভিন্ন ভিন্ন। চালের দামের ক্ষেত্রে এক ধরনের ব্যবস্থা, এক ধরনের বাজার ব্যবস্থা, আবার জ্বালানি তেলের দাম এক ধরনের, এবং আমরা যদি ভোজ্য তেলের কথা বলি সেক্ষেত্রে কিন্তু গুটি কয়েক কিন্তু বিক্রেতা রয়েছে। সুতরাং এই সমস্ত বিষয় যদি আমরা চিন্তা করি বিভিন্ন বাজার ব্যবস্থার জন্য বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিতে হবে, এবং মূলত আমরা যদি সঠিক প্রতিযোগিতামূলক পরিবেশটাকে নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু জনগণ একটা স্বস্তি পায়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যখন আমরা মুক্তবাজার অর্থনীতির কথাই বলি তখন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম ছিল
তখন কিন্তু আমরা তার সুফল কিন্তু সাধারণ মানুষ পায়নি, কারণ ভর্তুকিটাকে একটা সমন্বয় করার চেষ্টা করা হয়েছিল, সেটা বলা হয়েছিল। কিন্তু এখন কিন্তু প্রশ্ন এসে যায়, যখনই জ্বালানি তেলের দাম কিছুটা বাড়া শুরু করলো জুলাই মাস থেকে, তখনই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি জুন জুলাই থেকে, তখনই কিন্তু দেখতে পাচ্ছি সাধারণ মানুষের উপরে এই চাপটা পড়ছে। মূলত বিষয়টা হচ্ছে যে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে, আমাদের আমাদের লক্ষ্যটা কি? সার্বিক লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, এবং সেটা যদি আমাদের মূল লক্ষ্যটা হয়, তাহলে আমাদের যে চিন্তাটা থাকা উচিত, যে নীতিটা থাকা উচিত, সেটা হচ্ছে যে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে, সেটা বিভিন্ন সাবসিডি দিয়ে হতে পারে, সরকারের করের উপরে কাটছাট করার মাধ্যমে হতে পারে, এই ধরনের বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষকে এক ধরনের স্বস্তি দেওয়া। কারণ দিন শেষে কিন্তু মাথায় রাখতে হবে যে সাধারণ মানুষ, আমরা সংখ্যাগতভাবে যতই 5%, 6%, 6.5% আমরা আমাদের কনজিউমার প্রাইস ইন্ডেক্সে মূল্যস্ফীতি দেখি, কিন্তু আমরা বাস্তবে যখন আমরা বাজারে দেখি, তখন কিন্তু আমরা সেই প্রতিফলন পাই না। সুতরাং সঠিকভাবে বাজার নিয়ন্ত্রিত হচ্ছে কিনা, বাজারের প্রকৃত পরিবেশ, অর্থাৎ চাহিদা এবং যোগানের মাধ্যমে যেই দামটা হওয়া উচিত, সেই দামটা কিন্তু বিচরণ করছে কিনা, সেই জিনিসটা লক্ষ্য রেখে সেটাকে কেউ যদি ব্যাহত করার চেষ্টা করে, সেটার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও কিন্তু সরকারের আছে, এবং এটা কিন্তু একেবারেই কিন্তু মুক্ত বাজার অর্থনীতির সাথে সাংঘর্ষিক না। ধন্যবাদ ডক্টর বিদেশ, আপনি বেশ কিছু বিশ্লেষণ আমাদেরকে জানালেন। সহজেই ফিরতে পারছেন না ছুটিতে থাকা অনেক মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি। শর্ত মেনে কেউ কেউ দেশটিতে প্রবেশের সুযোগ পেলেও ভিসার মেয়াদ না থাকে অনেকেই ফিরতে পারছেন না। যাদের ভিসার মেয়াদ নেই তারা মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করে দেশটিতে প্রবেশ করতে পারবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। তবে তাদের ফেরা নির্ভর করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ও নিয়োগকর্তার অ্যাপ্রুভালের উপর। আর এই অনুমোদন পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে আটকে থাকা প্রবাসীদের মালিক পক্ষকে। তবে চলমান রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় অবৈধ কর্মীদের বৈধ করা নিয়ে ব্যস্ত সময় কাটছে মালিকদের। এই অবস্থায় ছুটিতে থাকা কর্মীদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে কতটুকু কাজ করবেন তারা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। দেশে চাদর তৈরির সবচেয়ে বেশি কারখানা রূপগঞ্জের কাঞ্চনে। সুতার দাম বৃদ্ধিতে উৎপাদন খরচও লাগছে বেশি। এতে পাইকাররা মুখ ফিরিয়ে নেয় অস্তিত্ব সংকটে পড়েছে এই শিল্প। অভিযোগ, একটি সিন্ডিকেট কারসাজি করে সুতার দাম বাড়িয়েছে। সিন্ডিকেট ভাঙতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা। রূপগঞ্জের কাঞ্চনের চাদরের চাহিদা দেশ জুড়েই। শীতে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। পাওয়া যায় কাশ্মীরি চাদরের আদলে উন্নত মানের এই শীতবস্ত্র। পাশাপাশি বাহারি নকশা, স্বল্প দাম আর গুণগত মানে ভালো হয় পাইকাররাও ভিড় জমান সব সময়। এবার অনেকটাই ভিন্ন চিত্র। কারখানা মালিকদের দাবি, এবছর সুতার দাম বৃদ্ধির প্রভাব পড়েছে উৎপাদন খরচে। বাড়তি দামের কারণে মুখ ফিরিয়ে নিচ্ছে পাইকাররা। ভরা মৌসুমেও লোকসানের শঙ্কা দেখা দিয়েছে। বন্ধ হয়ে গেছে অনেক পাওয়ার লুম। এজন্য সুতা আমদানির সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। 120 আর হুতা অনেক 220 হয়ে গেছে পাউন্ড। আমগো কাস্টমার বলতেই নেই, ওই যে ভাই এটা দাম চাইলে 50টা বেশি চাই, দূর মিয়া 50টা বেশি দূরানি মুখাবো। অর্থনৈতিকভাবে অনেকেই একটু দুর্বলে পড়ে যাওয়াতে প্রোডাকশনটা কম। সিন্ডিকেট করে সপ্তাহ সুতার দাম বাড়ায়। এই ব্যাপারে যেন সরকার কঠোর পদক্ষেপ নেয়, এটা আমাদের দাবি। ব্যবসায়ীদের পাশাপাশি বিপাকে শ্রমিকরা। দাবি, এরই মধ্যে কর্মহীন অন্তত 5000 পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে কাটছে তাদের দিন। কম দামে সুতা বিক্রি করে না, বেশি দামে তুলা কিনছে ওরা বলতেছে, সেটা তো আর আমরা জানি না। কাপড়ের পর্তাটাও বেশি পড়তেছে, যার কারণে আমরা আজকে কাপড় বিক্রি করতে আমাদের সমস্যা হইতেছে। প্রায় 20,000 শ্রমিক আমাদের সাথে রিলেটেড, এবং এই ব্যবসার প্রায় ধ্বংসের মুখে। সংশ্লিষ্টদের দাবি, ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেন তারা। ভালো মানের চাদর উৎপাদনের পর কম দামে বাজারজাত করে টিকে আছেন প্রতিযোগিতায়। সিন্ডিকেট ভাঙতে না পারলে অস্তিত্ব সংকটে পড়বে এই দেশীয় শিল্প। সুতার দাম কিভাবে আমরা কমিয়ে আমাদের টেক্সটাইল মালিকদের বাঁচিয়ে রাখতে পারি, সেই জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি। কাঞ্চনে কারখানা আছে শতাধিক। সংশ্লিষ্টদের দাবি, শীত মৌসুমে এখানকার চাদর দেশের বিভিন্ন স্থানে কয়েক কোটি টাকার বেচাকেনা হয়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
আবারও স্বাগত, আপনারা দেখছেন বিজনেস টুডে। দর্শক, পুঁজিবাজারের লেনদেনের খবর জানিয়ে দিতে চাই। আমরা দেখেছি গতদিন সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজার এক ধরনের নিম্নমুখী প্রবণতা নিয়ে লেনদেন শেষ হয়েছিল। আজ আবার বাজার ঘুরে দাঁড়িয়েছে। সকাল থেকে যদি একটু নিম্নমুখী ছিল, আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা 10:30 কিছু পর থেকেই বাজার ঘুরে দাঁড়িয়েছে। ডিএসসি ব্রড ইন্ডেক্স এই মুহূর্তে 30 পয়েন্ট বেড়েছে, 6960-এ আছে। ডিএসসিএস 3 পয়েন্ট বেড়েছে, ডিএস30 14 পয়েন্ট বেড়ে 2670-এ দাঁড়িয়েছে। 601 কোটি 9 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছিল এখন পর্যন্ত। গতদিন এই সময় আমরা দেখেছিলাম 400-500 কোটি টাকার মতো শেয়ারের লেনদেন হয়েছিল। খুব বেশি হেরফের হয়েছে বলা যাবে না, লেনদেনের গতি আরও বাড়বে ধারণা করা হচ্ছে, যেহেতু আজকে সূচক ভালো। 163টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 157টির, অপরিবর্তিত 47টির দাম। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক, 83 কোটি 83 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকোকে 79 কোটি 13 লাখ টাকার শেয়ারের লেনদেন নিয়ে। তৃতীয় অবস্থানে আইএফআইসি ব্যাংক আছে, এই প্রতিষ্ঠানটি প্রায় 40 কোটি 56 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা এবং এনআরবি ব্যাংক। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক আজকে 10-এর ভিতরে রয়েছে, 7 নম্বর অবস্থানে 17 টাকা 70 পয়সায় লাস্ট ট্রেড হয়েছে। এই প্রতিষ্ঠানটি প্রায় 14 কোটি 46 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। স্কয়ার টেক্সটাইল অনেকদিন পর 10-এর ভিতরে 10 নম্বর অবস্থানেই আছে, এটি 55 টাকা লাস্ট ট্রেড হয়েছে। এখন পর্যন্ত দিনের সর্বোচ্চ 11 কোটি 25 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি এই তালিকায় এসিআইকে এবং সাইফ পাওয়ার ক্যাচকে দেখা যাচ্ছে। শেষ দুটি অবস্থান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং লাফার্জ হোলসেল বাংলাদেশের দুটি প্রতিষ্ঠানেরই আমরা দেখতে পাচ্ছি 5.5 থেকে 6.5 কোটি টাকার আশেপাশে শেয়ারের লেনদেন হয়েছে। চট্টগ্রামের পুঁজিবাজারে যেতে চাই। চিটাগং অল শেয়ার প্রাইস ইন্ডেক্স এসপি ঊর্ধ্বমুখী, এই মুহূর্তে 110 পয়েন্ট বেড়েছে, মূল সূচক প্রায় 20,404 পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসসি এক্স আমাদের বেড়েছে দেখতে পাচ্ছি 67 পয়েন্ট, সিএসসি 30 122 পয়েন্ট বেড়ে 14,292-তে দাঁড়িয়েছে। চট্টগ্রামের পুঁজিবাজারে 13 কোটি 9 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে এখন পর্যন্ত। 81টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 70টির, অপরিবর্তিত 30টির দাম। ভ্যালুর ভিত্তিতে পুঁজিবাজারে এই মুহূর্তে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক, পরের অবস্থানে আইএফআইসি এবং এর পরের অবস্থানে রয়েছে বেক্সিমকো। 2 দফা সংশোধনের পর এবার সূচক ভিত্তিক মার্জিন ঋণ নীতি প্রত্যাহারের পরিকল্পনা করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে কোন শেয়ার মার্জিনযোগ্য আর কোনটি নয়, সেক্ষেত্রে মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ভিত্তিক মানদণ্ড বহাল থাকবে। অব্যাহত দরপতনের পর গত মঙ্গলবার এই নীতি সংশোধনের দাবি ওঠে। বর্তমানে কোনো শেয়ার মার্জিনযোগ্য কিনা তা নির্ধারণ হয় 2010 সালের 15 জুনের নির্দেশ অনুযায়ী। এতে বলা হয়েছিল পিই রেশিও 40 পর্যন্ত থাকলে সেই শেয়ার মার্জিনযোগ্য। গত বছরের 21 সেপ্টেম্বর জারি করা নীতিমালা অনুযায়ী ডিএসইএক্স 4000 পয়েন্টের নিচে থাকলে মার্জিন হার হবে 100%। বর্তমানে নীতির কারণে সূচক নির্দিষ্ট পয়েন্টের কাছে যাওয়ার আগে হোঁচট খাচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করে আসছেন সাধারণ বিনিয়োগকারীরা। বিষয়টি পর্যালোচনা করে দেখছে বিএসইসি। দর্শক, শেষ করব বিজনেস টুডে, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জ্বালানি তেলের দাম বাড়ায় হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ, মিলছে না আয় ব্যয়ের হিসাব। সেই জায়গায় 20 টাকা গাড়ি বেড়া, এটি আমাদের সমস্যা না। 1 কেজি সবজি যদি 80 টাকা হয়, সাধারণ মানুষ কি খায় বাঁচবে? আমরা বাজারে সদাই কিনে খেতে পারতেছি না, আপনারা উন্নয়ন নিয়ে ব্যস্ত আছেন। সহজেই ফিরতে পারছেন না ছুটিতে থাকা অনেক মালয়েশিয়া প্রবাসী, অবৈধ কর্মীদের বৈধ করতে ব্যস্ত মালিকপক্ষ। চাদর শিল্পে দুর্দিন, সিন্ডিকেট করে সুতার দাম বাড়ানোর অভিযোগ, বাড়তি দামের কারণে আসছেন না পাইকাররা। এই ছিল বিজনেস টুডের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।